কিন্তু বিচারের আড়ালেও তো বহু ঘটনা। Absolutely, you are telling the truth. আপনি একদম সত্য কথা বলেছেন এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই, কিছুটা বিদ্রোহের মতো করে বলতে চাই এবং আমি কিছুটা ক্ষোভের সাথেও বলতে চাই যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন, একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায় পর্যন্ত আছেন, যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন। আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো ভাবে হয়তো একটা ওই যে বেগমগঞ্জের দেলোয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড় কেউ তিনি রাজনৈতিক ভাবেই হোক কিংবা অরাজনৈতিক ভাবেই হোক ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে, কালো টাকার জোরে, এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান। আমার কাছে লজ্জা লাগে, ঘৃণা লাগে। আমি পবিত্র কাবা শরীফ ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে যে আমি পুনর্বাসন করবো, উচ্ছেদ না। এবং আরেক ভাই তখন আমাকে মন্ত্রী হওয়ার প্রপোজাল ছিল। আমি কাবা শরীফ ছুঁয়ে যখন আসলাম, আমি আমার নেত্রী, যাকে আমি মাতৃতুল্য নেত্রী বলি, শেখ হাসিনা, আল্লাহ সাক্ষী, আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবা শরীফ ছুঁয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করবো এবং আমি তাকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে। কিন্তু প্রতিদিন থানায় 45 লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখনকার দিনে। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে। আজকে প্রয়াত নাসিম ভাই নাই, মরহুম, উনি চলে গেছেন দুনিয়া থেকে। ডক্টর মোজাম্মেল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী, উনিও চলে গেছেন। আপনাকে কংগ্রেচুলেশন। জি বলেন। আপনাকে কংগ্রেচুলেশন। আমাদের অনেক প্রশ্ন রয়েছে। আমার একটা বড় কৌতূহল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনীর মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন। আপনি আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি, অন্যায়, সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না, এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন। কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে, ক্ষমতার দাপট না থাকলে এই সব অন্যায় পেয়ে পার পাওয়া সম্ভব না। এবং বাংলাদেশের মানুষের মানে আলাদা, বাংলাদেশের ভিতরে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই, কানুন নাই, ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না। সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায়? এটি প্রশাসন, আপনারা যারা আইন প্রণেতা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কার দায় আসলে এখানে বেশি? আমরা এড়াতে পারি না, আমিও মনে করি আমরা এই দায় এড়াতে পারি না এবং আমি এটাকে বিশ্বাস করি যে এই সমস্ত কিছু এই ধরনের যে অপকর্মগুলি হচ্ছে কিংবা যেগুলি, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? কার গায়ে ময়লা পড়ছে? সরকারের গায়ে ময়লা পড়ছে। সরকারের গায়ে ময়লা পড়লে প্রধানমন্ত্রীর গায়ে ময়লা পড়ছে। বাট একটা জিনিস মনে করতে হবে যে সমাজে উনি একটা পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছেন, খালেদ ভাই আপনি শুনেছেন, যে এইটা কিন্তু হঠাৎ করে শুরু হয় নাই, যুগ যুগ ধরে সামরিক শাসন বিভিন্ন কিছু দিয়ে শুরু হয়ে এই যে একটা গাছের যে শিকড় বেরিয়েছে, এত শক্ত মহিরু হয়ে গেছে, শিকড় একদিক দিয়ে কাটছেন তো আরেক দিক দিয়ে বাঁচছে। কয়েকদিন আগে আলোচনা ছিল রেজেন্ডের শাহেদ, আজকে কিন্তু শাহেদের যাবজ্জীবন হয়েছে, গ্রেফতার হয়েছে, যাবজ্জীবন হয়েছে অস্ত্র মামলাতে, ছাড় কিন্তু কেউ পাচ্ছে না। বাট বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। আর একটা মানুষ, আরেকটা জিনিস আমার কাছে এই কালচারটা ভালো লাগে না যে আমাদের মধ্যে অনেকেই বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। ওয়াই? কেন উনি কেন বলবেন? হোয়াট ইজ মাই ডিউটি? আমার কাজ কি? আমার দায়িত্ব কি? আমার কি বিবেকবোধ নাই? আমার কি, আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত। আমি মনে করি এটাই আমার শ্রেয়। আমি মনে করি অন্তপক্ষে এটা, কারণ খালেদ ভাই 58 বছর হয়ে গেছে, আর হয়তো বেশি থাকবো না। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ। আর আমরা যারা রাজনীতি করি, রাজনীতিতে এখন একটা জিনিসই করি, যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল। দ্যাটস ইট। ওকে, আমার এই প্রশ্ন ছিল, আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি পোল করেছিলাম, যে দর্শকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখেছিলাম, আপনি আসবেন, সেটিও দর্শকরা জানেন। যে প্রশ্নটি হচ্ছে এরকম: প্রিয় দর্শক, দেশে অপরাধ, সন্ত্রাস ও দুর্নীতির দায় কি শুধু ক্ষমতাসীনদের? শতকরা 85% বলেছেন হ্যাঁ ক্ষমতাসীনদের, না বলেছেন শতকরা 15%। 10,000 জন, আমি যখন এই পোলটি দেখেছি তখন 10,000 জন তাতে ভোট দিয়েছেন। পরে ভোট সংখ্যা ভোট আরো দিচ্ছেন আর কি। 85% বলেছেন হ্যাঁ, 15% বলেছেন যে না। আপনাকে প্রশ্নটি আমি আরেকটু সরাসরি করতে চাই শামীম ভাই। আপনি অনেক প্রশ্নের সরাসরি জবাব দেন এবং আপনি আজকে যখন এখানে আসার আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি বলেছিলেন যে একজন মানুষ হিসাবে আপনাকে একজন প্রশ্ন করা হয়। আমি একজন মানুষ হিসাবে এবং আপনাকে একজন রাজনৈতিক নেতা হিসাবে এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যেহেতু নারায়ণগঞ্জের এসপি সাহেবের কথা। বেসিক্যালি বিষয়টা সেরকম না। ওনাকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্যোগ করা হয়েছে এটা আপনিও আমার চেয়ে ভালো জানেন একজন মিডিয়া পার্সন হিসেবে। আর একটা এসপি সাহেবের সাথে একটা সংসদ সদস্য হিসাবে আমি যখন তোয়ামগঞ্জে ভিপি ছিলাম তখন হলে ঠিক ছিল, এখন না। হ্যাঁ, তোয়ামগঞ্জে ভিপি থাকা অবস্থায় আমরা সামরিক বাহিনীর সাথে লড়া করেছি, আমরা সামরিক প্রধানদেরকেও আটকে রেখেছিলাম। সো ওই লেভেলে আমার না, আমাদের রুটটা
মাটির তলে খুব শক্ত, এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই। আমরা একটা মায়ের 3টা ভাই আমরা এমপি হয়েছি, বাবা ছিলেন এমপি, দাদা ছিলেন এমপি, 3 জেনারেশন ধরে। হ্যাঁ, অভাব দেখেছি, অনটন দেখেছি, পয়সা দেখেছি, কষ্ট দেখেছি, দেশ ছাড়া হয়েছি। তো একটা জিনিস করতে চাই, মানুষের জন্য কাজটা করতে চাই। বাট আপনি যে কথাটা বলছেন, আমি যদি আপনি আমাকে আমি ওপেনলি বলতে চাই, আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে শামীম ভাই হিসাবে জিজ্ঞেস করছি, আপনি কি সন্তুষ্ট? আমি বলবো না, আমি সন্তুষ্ট না। বিকজ আমি এই কারণে বলবো, এই দলটা বাংলাদেশ আওয়ামী লীগ, এই দলটার জনক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশটাকে স্বাধীন করেছেন। এই দল থেকে নিয়ে একটা মহিলা তার বাবা মা ভাই সবকিছু হারিয়ে এই দলটাকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন 21 বছরে খালেদ ভাই আমার হাত দিয়ে আমার 49টা ভাইকে দাফন করতে হয়েছে, এতগুলি রক্তের উপর দিয়ে আমাদের আসতে হয়েছে। এই ধরনের মানুষের চেহারা দেখার জন্য না, যারা আমাদের নামের উপরে ব্যবহার করে, দলের উপরে ব্যবহার করে তারা লুণ্ঠন করবে, আর তার দায় দায়িত্ব আমরা নিব, নট অ্যাট অল। আমরা কথা বলবো, এবং আমি আপনাকে একটা কথা বলি। জি, তো আপনার কাছে এই পরিষ্কার লাইনটা আপনি একদম কন্টিনিউ করেন। আমি মাঝখানে একটু বলি, আপনার কাছে কেন মনে হয় যে একজন পুলিশ অফিসার, সত্যি কথা বলতে আপনি যে পুলিশ অফিসারের কথা বলছেন সেই পুলিশ অফিসার আর আমি একই ব্যাচে, মানে আমি জয়েন করেছিলাম, আমি বেরিয়ে এসেছি, উনি মানে আমরা মানে অত সিনিয়র পুলিশ অফিসারও না। একটি পুলিশ অফিসারের এরকম ক্ষমতা নাকি একজন এমপির এত ক্ষমতা? উনি অনেকবার বলেছেন যে এমপি, মানে ব্যাপারগুলি এরকম দাঁড়ায় কেন, মানে কার ক্ষমতা, মানে ক্ষমতার বলয়গুলি, মানে এইটার ইয়াটা আমরা একটু বুঝতে চাই সাহেব, আপনি যদি আমাদেরকে একটু খোলাসা করে বলেন। আপনি ঠিকই বলেছেন যে তোলারাম কলেজের ভিপির হয়তো মানায় একজন এসপির সাথে এই ধরনের। এখন বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে প্রথমেই বলেছি একটা কথা, যে সমাজের একটা শ্রেণী হয়ে গেছে, এবং শ্রেণী খুব বেশি না, কিন্তু এটা 1% 2%। হ্যাঁ, এই 2% 1% লোক, হ্যাঁ, তারা অনিয়মটাকে নিয়ম বানাতে চায়, এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না। আর আমরা যারা এটাকে করতে চাই না, কিংবা আমি এখনো মনে করি খালেদ ভাই, আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই, বিশ্বাসের সাথে বলতে চাই, যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক, এখনো আমার মনে হয় 90% রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন, ভালো মানুষ, তারা মানুষের জন্য কাজ করতে চান। বাট মানে এটি কোন গবেষণা বা কোন হিসাব বা কোন বিবেচনার উপর আপনি বলতেছেন? যেহেতু আমি আমার সেই ব্যাচমেটের কথা বললাম, আমি আরেকটি খবর দিই শামীম ভাই, আপনাদের 350 জন এমপিদের মধ্যে আমি নাম বলবো না, সংখ্যা বলবো না, কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন, সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি। তদবিরের পর তদবির করছেন এসপির সাথে একটা, মানে আপনি জানেন যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এবং দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই, আমি একটা জিনিস মনে করি, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে। আর আমি রাজনীতি করতে এসেছি, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে। আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই, আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কিভাবে সম্মান করবো? যে এই লোকের আত্মসম্মান বোধ নাই, হ্যাঁ, সেই ধরনের কাজ করতে পারে। আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় নীতির উপরে থাকে। আমরা যেহেতু ন্যায় নীতির উপরে থাকা, আমি বলি না আমি পারফেক্ট, কিন্তু যারা কিন্তু আত্মসম্মান বোধের ক্ষেত্রে শামীম ভাই, আত্মসম্মান বোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন, বা কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে, বা কেউ যদি বলেন অনুগ্রহে, বা কেউ বলেন যে তৎপরতায়, সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা। এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্ন ভাবে বিশ্লেষণ করবেন। যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন, যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউয়ের তালে পড়ে, তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পাড়ে ভিড়াতে হবে। আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান, তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে। বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট। এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না, আমি আমার নিজের জবাবটা দিতে পারি, আমি আমার জায়গাটার কথা বলতে পারি, আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না। আমি একজনের কথা বলতে পারি যে আমি যে, কিন্তু সাহেব এই প্রসঙ্গে আবার শেষ প্রশ্ন, আরেকজনের দায় আপনি নিয়েন না, কিন্তু যাকে আপনি লুটপাটের অংশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধুর দেশে যাকে আপনি দেখতে চান না, তাকে যখন আরো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয়, সেটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? আমরা কাকে বিশ্বাস করবো, জনাব শামীম ওসমানকে নাকি সেই পুলিশ অফিসারকে? আপনি আমাদেরকে এই প্রসঙ্গে আমি ওই লেভেলটা নিয়ে আলোচনা করতে চাই না। আমি আমার সাথে কিন্তু ওনার এমন কোনো কিছু হয় নাই, টু বি অনেস্টলি। ওনার সাথে যেটা হয়েছিল, একজন মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে উনি কথা বলেছিলেন, সেটা নিয়ে হয়েছে। আমার সাথে ওনার এমন কোনো কিছু হয় নাই। আর যেটা নিয়ে আমার ওনার ব্যাপারে কথা বলতে হবে খালেদ ভাই,
আর আমার মনে হয় না যে আমার অবস্থানটা ওই জায়গায় যে আমি একজন আমি ওনার মঙ্গল কামনা করি, এবং আমার মনে হয় যে অবশ্যই ওনার উপযুক্ত আছে দেখেই সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে ভালো জায়গায় বসিয়েছে। আমি আপনার বক্তব্য পরিষ্কার। শামীম ভাই, আমি এইবার কিছু প্রশ্ন করতে চাই যেগুলো আপনি খুব দ্রুত গুছিয়ে আপনি যেরকম সুন্দর করে কথা বলছেন সেরকম রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ, কি মনে হয় শামীম ভাই? জনগণ আপনাকে কেন মনে রাখবে? জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেত, জনগণ খুব মনে পড়বে যে শামীম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের, দামি লোকের ছেলে বা নাতি। জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন। কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসেবে? খালেদ ভাই, এই একই কথা আমি আমার নেত্রী, আমার মাতৃতুল্য নেত্রীর কাছে বলেছি যে আমি মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা, আমি রাজনীতিতে ফর্মে থাকা অবস্থাতেই রাজনীতি থেকে সরতে চাই। হ্যাঁ, রাজনীতি থেকে সরতে চাই, আমি ক্ষমতা লোভী লোক না। হ্যাঁ, এটা আপনি কি এখন আপনি কি রাজনীতিতে ফর্মে আছেন? আমি রাজনীতিতে ফর্মে আছি ভাই, কথা শেষ করলে আপনি বুঝতে পারবেন। সো সেখানে আমি একটা কথা মানে আমি জানতে চাইছিলাম যে আপনি ফর্মে আছেন কি করে, এটা বলতে চাই খালেদ ভাই, আপনি শুনে খুশি হবেন যে নারায়ণগঞ্জে যে কটা বড় কাজ হয়েছে, এক্সেপ্ট নারায়ণগঞ্জের যে 300 শয্যা হাসপাতালটা, ওইটা আমার বড় ভাই নাসিম ওসমান ওনার সময় উনি করেছিলেন। উনি আজকে দুনিয়াতে নাই, হয়তো এই জন্য মানুষ ওনাকে মনে রাখে। আর এছাড়া যতগুলি বড় কাজ আছে আল্লাহর হুকুমে, রসুল পাকের ওসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার, আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি। আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই, আর কোনো সত্য নাই, দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে। আমি আমার নেত্রীর কাছে বলেছি আমি এই কাজগুলি চাই এবং উনি আমাকে দিয়েছেন। আজকে ডিএনটি প্রজেক্ট হচ্ছে, নারায়ণগঞ্জের লিং রোড সারা বাংলার সবচেয়ে সুন্দর হচ্ছে, স্টেডিয়াম হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ রোডটা হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ ফ্লাইওভার হচ্ছে। আমার এখন শুধু দুটো দাবি বাকি আছে, একটা হচ্ছে মেডিকেল কলেজ আর একটা ইউনিভার্সিটি, মানে সরকারি ইউনিভার্সিটি। এই দুটো হয়ে গেলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন, আমরা স্যাটিসফাইড যে ও যা করেছে। কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না, তারা আমার জন্য যা করেছেন। না সাহেব, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু এই কথা সত্য যে নারায়ণগঞ্জে অনেক কিছু হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে যে আরো অনেক কিছু গত 10 বছরে যেগুলি হয়েছে সেগুলির ক্ষেত্রেও কি লোকে আপনাকে মনে করবে কিনা? নারায়ণগঞ্জের 7 খুনের কথা, নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি বলি যে সর্বশেষ যদি আমি বলি যে মসজিদে একটি ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের জন্য কতজন মানুষকে আসলে মরে যেতে হলো। আমরা বা নারায়ণগঞ্জে এক সময় খুব বেশি দিন আগে না, 3-4 বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ। তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি মনে করবেন না যে মানে আপনার দায়, বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত, খারাপ কাজের দায়ও তাদেরকে একটু নিতে হবে? আমি বলছি আপনাকে, যেমন প্রথমে আসেন আপনি 7 খুনের কথা বললেন খালেদ ভাই, আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল, এবং আমি 45 মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার, আমার যাকে জানানো দরকার, আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে। 2.5 বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া, আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্টে কাজ করতেন, আপনার কাছে যাই বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমি 2.5 বছর ওয়েট করেছিলাম, তারপর 2.5 বছর পরে যাই পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে পত্রিকাগুলি সাবমিট করেছিলাম। আমি কিন্তু কোনো বিচার পাইনি, বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। আর মাদকের কথা বলছেন, ট্রু, মাদক নারায়ণগঞ্জেও আছে, মাদক নোয়াখালীতেও আছে, মাদক বাংলাদেশ সব জায়গায় আছে। এই মাদক বন্ধ করা আমি মনে করি সরকারের একক পক্ষে সম্ভব না। এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে, যেটা আমি আমার এলাকাতে চেষ্টা করেছি এবং করছি, কিছুটা হলে সাকসেসফুল হয়েছে। আমি বলবো যে আমি 100% সাকসেসফুল আমি হই নাই, এবং আমার পক্ষে হওয়া সম্ভব না, পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব হয় নাই। বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত। আমাদের একটা জিনিস করা উচিত, আমরা যারা রাজনীতি করি খালেদ ভাই, যে দলের পরিচয়টা দেখা উচিত না। সমাজে 2 ধরনের মানুষ আছেন, একটা হচ্ছে কিংবা 4 ধরনের মানুষ আছেন। একটা হচ্ছে খুব ভালো মানুষ, একটা হচ্ছে ভালো মানুষ, একটা হচ্ছে খারাপ মানুষ, একটা হচ্ছে খুব খারাপ মানুষ। এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে, ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন, আমরা যদি এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই, আমার মনে হয় যে আমরা 100% না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না। রক্ষকের ভক্ষক হওয়ার প্রসঙ্গ আপনি যদি একটু ব্যাখ্যা করেন তাহলে আমাদের লোকজনের বুঝতে সুবিধা হতো। শামীম ভাই, একটু যদি বলেন যে কোথায় রক্ষক ভক্ষক হচ্ছে মাদকের এই বিষয়গুলিতে, আমাদের যদি খুব অল্প সময়ের মধ্যে বলেন। আমাদের সময় শেষে আসছে, আপনার সাথে কথা বলতে। মাদকের স্টেক হোল্ডার আছে, এবং মাদকের স্টেক হোল্ডার যদি মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে যদি আমি বিশ্বাস করি মনে প্রাণে, আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে না, সাথে যদি সচেতন মানুষ একসাথে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় না যে মাদকটাকে 100% নির্মূল আপনি করতে পারবেন না, বাট অবশ্যই এটাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবেন যেটাতে আগামী প্রজন্ম, আমাদের একটা সুস্থ প্রজন্ম গড়ে উঠতে পারবে। বাট এখন মাদক
একটা ভয়াবহতা, এই যে রেপ যেটা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এটারও কিন্তু আমার মনে হয় মাদকের একটা ইফেক্ট আছে। আর আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল, আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলঙ্গজে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই, কিংবা 96 এর পরেও যখন এমপি হয়েছি 2001 পর্যন্ত, যে আমি আসলে পাওয়ারফুল। বাট আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ। বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয়, আমার হাতটা পাটা দুটি বাঁধা। এখন যেহেতু হাত পা দুটি বাঁধা, আমি সব কথা সবটা পরিষ্কারভাবে বলতে পারি না। আর যার কাছে বলি ওনার কাছেই বলা যায়, আর কারোর কাছে বলা যায় না রেজাল্ট পাওয়ার জন্য। সো আমি একটা কথা বলতে, শাহীন ভাই, আপনি দাবি করেন বা আপনার কথায়, আপনার বক্তৃতা আমরা দেখেছি যে সামরিক শাসনের সময় যে কোনো সময় আপনার হাত পা বাঁধা ছিল না, এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন? ওইভাবে আমি বলছি না যে হাত পা বাঁধা, বিকজ আমি একটা রেসপন্সিবল পার্সন। হ্যাঁ, তো আমি আমার দায়িত্বটা অন্য কারোর উপর চাপাতে চাই না। আমি মনে করি নারায়ণগঞ্জে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, তাহলে আমরা যারা জাতীয় সংসদ সদস্য আছি, মেয়র আছি, চেয়ারম্যান আছি, মেম্বার আছি, জনপ্রতিনিধি আছি, অফকোর্স উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আর না হলে যেটা আপনার টেলিভিশন চ্যানেলে আমি বলেছিলাম যে এই ঘটনা র্যাব ঘটিয়েছে, ওই কথা বলার সাহস থাকতে হবে। কারণ সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, এই কথা আমার নেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন। আর যদি বলতে না পারি, রাজনীতি না করা আমাদের উচিত বলে আমি মনে করি। 350 এমপির কতজনকে আপনি সন্ত্রাস বা দুর্নীতি মুক্ত মনে করেন? আপনার পার্লামেন্টের একজন সহকর্মী এমপি এখন কুয়েতের জেলে বন্দী, বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলেছেন 350 এমপির মধ্যে আপনি সবাইকে পারফেক্ট মনে করেন কিনা। আমি নিজেকেই পারফেক্ট মনে করি না। বাট আমি একটা জিনিস মনে করি, সবার আমার না, পারফেক্টের কথা আমি বলি নাই শাহীন ভাই, আমি বলছি 350 জন এমপির কতজনকে আপনি সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ মনে করেন, বা কয়জন সন্ত্রাসী বা দুর্নীতি মুক্ত? দেখেন, আমি যদি আপনাকে এখন এই কথার উত্তর দিতে যাই, তাহলে আপনিও একজন আইনের ছাত্র, আমিও একজন আইনের ছাত্র। তো যেহেতু আপনি আইন করে ম্যাজিস্ট্রেসি করেছেন, আমিও আইন পাস করেছিলাম সারা বাংলাদেশে, আমি ল পাস করেছিলাম, এবং একটা ছোটখাটো ছাত্র হিসাবে আমি ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম। আমি কেউকেই আমি দোষী বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তার উপরে দোষ প্রমাণিত না হয়। বাট আপনি যদি জিজ্ঞেস করেন আর ইউ স্যাটিসফাইড, আমি বলবো নট ট্রুলি। আমাদের আরো বেশি জনসম্পর্কিতা বাড়াতে হবে, জনগণের আরো কাছে যেতে হবে। আমাদের ব্যর্থতার কারণে একজনের উপরে চাপ বেশি পড়ছে আমি বলে মনে করি। একটা মানুষ 19 ঘন্টা কাজ করছে, আর এখানে হেলথ ডিপার্টমেন্টে করোনার সময় চুরি হচ্ছে। সো আমরা শুধু তার উপরে চাপাচ্ছি, এবং তাকে দিয়ে উই আর এনজয়িং আওয়ার পাওয়ার। এন্ড দোজ পিপল যারা এনজয়িং দেয়ার পাওয়ার একজন মানুষকে দিয়ে, আই হেট দেম। না সাহেব, আপনার কাছে কি এটি মনে হয় না যে এটি মানে আপনার নেত্রীও ভালো বুঝতে পেরেছে? আমার এই সরকারের কাছে প্রশ্ন একটা জিনিস, যে এই যে 2013-14 সময় যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হলো, কিংবা 2001-এর পরে এই যে পূর্ণিমা সহ শত শত মেয়ে মানুষকে মানে ক্ষমতা বদলের পরে রেপ করা হলো, এগুলির বিচার কোথায়? কবে হবে বিচার? আমি এটা জানতে চাই। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই, বিচার বিভাগের কাছে জানতে চাই যে এগুলির বিচার বিলম্বিত হলো। 85 জন মানুষ তো 13-14-তে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, যে কারণে শেখ হাসিনা বার্ন ইউনিট করতে হয়েছে। তাদের বিচার হলো না কেন? আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, 2001-এ আমার উপরে বম ব্লাস্ট হয়েছে, আমি যে সাক্ষী দিয়েছি সেই সাক্ষী ঘুরিয়ে দেওয়া হয়েছে সিআইডি অফিসার দিয়ে। আমার সাক্ষী সঠিকভাবে নেওয়া হয় নাই, আমি ওটার বিচার এখন পর্যন্ত পাই নাই। আমার 20 জন মানুষ মারা গেছে, আমি আদালতে যে বলেছি আমি এটা মানি না। ওকে, সেটি হচ্ছে আপনি তো খুবই চমৎকার রাজনীতিবিদ, আপনি আসলে এত ভালো প্রশ্ন হ্যান্ডেল করেন, সেজন্য আমি আর প্রশ্ন করব না। আমি একজন দর্শকের একটি মন্তব্য আপনার কাছে পড়ে শোনাতে চাই। আপনি ইচ্ছা হলে এটি নিয়ে মন্তব্য করবেন, ইচ্ছা হলে করবেন না, কিন্তু সেটি আমি একটু জোরে এবং মানে স্ক্রিনের দিকে তাকিয়ে আস্তে আস্তে এটি পড়তে চাই। জিল্লুর রহমান ফারহান, আমাদের সেই দর্শকের নাম, তিনি বলেছেন আপনাকে উদ্দেশ্য করে, উনি তো খুবই আল্লাহওয়ালা লোক, বুকে হাত দিয়ে উনি কি বলতে পারবেন যে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করা হয়েছে জনগণের ভোটে, ভোট চুরি করে নয়? এখানে আমার মনে হয় যে ওনারা, আমার ক্ষেত্রেটা আমি বলবো যে আমরা জনগণেরটা হয়েছি, আমি তো সব জায়গায় ছিলাম না। আর আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি। আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এবং একটা অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেইং এ গেম, এবং এইটাকে অনেক সময় বলা হয় সরকারের ভিতরে সরকার থাকে, যাতে সরকারকে দুর্বল রাখতে পারলে দে ক্যান টেক দ্যার বেনিফিট। আমার মনে হয় যে আওয়ামী লীগ এত দুর্বল না, আওয়ামী লীগের কর্মীরা এত দুর্বল না, আওয়ামী লীগের জনগণ থেকে এত বিচ্ছিন্ন না যে আওয়ামী লীগকে পাশ করতে হলে অন্য কোনো শ্রেণী পেশার মানুষের সহযোগিতা লাগবে। কিন্তু কেউ কোনো জায়গায় এই ঘটনাগুলি ঘটিয়েছে এই কারণে যাতে
আওয়ামী লীগ সবলভাবে বঙ্গবন্ধুর স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যে বাধাগ্রস্ত হয়। তবে একটা জিনিস বলি, তাদের কপালটা ভালো যে পৃথিবীতে করোনা এসছে। যদি করোনা না থাকতো তাহলে তারা দেখতে পারতো জাতির জনকের কন্যা শেখ হাসিনার রূপ দেখতে পারতো। এবং আপনি বিশ্বাস রাখবেন, আমি শুধু ওই দর্শকের কাছে, আল্লাহর কাছে আমি 2 বেলা কোরআন শরীফ পড়ি, 22 বছর তাহাজ্জুদ পড়ি। আমি ওনাকে একটা কথা বলতে চাই, শুধু আমার জন্য দোয়া করার, যদি করেন তো করবেন। আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালেদ ভাই, হয়তো আপনার কাছে একসময় মনে হবে আরে শামীম ভাইয়ের সাথে কথা বলছিলাম, লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল, একটা কমেন্টস করবেন। বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার, এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য, আপনার আমার সন্তানের জন্য। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি, এখন ওনাকে দরকার, আমাকে আপনার দরকার। আমার জায়গায় আমার মনে হয় নতুন প্রজন্ম আসার দরকার আছে বলে আমি মনে করি, যারা আমার চেয়ে ভালো, আমার চেয়ে কোয়ালিটি। আমার মনে হয় জনাব শামীম ওসমান অত্যন্ত চমৎকার ভাবে অনেকগুলি বিষয় আমাদের আলোচনার মধ্যে এসছে।